শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের লাইভ ক্লাসটি শুরু করছি। তো আজকে আমরা প্রিভিয়াস কোশ্চেন সলভ করব এবং সেখান থেকে আমরা দেখব যে আসলে চাকরির পরীক্ষায় অর্থাৎ এই সিনিয়র স্টাফ নার্স ইংলিশ কোন কোন অপশন থেকে কোশ্চেন হয় সেই বিষয়গুলো, এবং আমরা আরও দেখব যে আসলে এই কতগুলো টপিক থেকে কোশ্চেন আসে এবং আমাদের গ্রামাটিক্যাল কোন কোন অপশন থেকে পড়া লাগবে সেই বিষয়গুলো। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আমাদের ক্লাস চলাকালীন সময়ে যারা আমাদের এই লাইভটি শেয়ার করবেন তাদের জন্য আমরা এক্সট্রা কিছু বেনিফিট দিব অবশ্যই, এবং যারা আমাদের কমেন্ট করবেন বেশি বেশি তাদের জন্য আমাদের কিছু সুবিধা থাকছে। তো অবশ্যই আমরা ক্লাসটি শুরু করছি। তো আমরা আজকে একটা পরীক্ষায় অর্থাৎ সিনিয়র স্টাফ নার্স পরীক্ষায় যতগুলো কোশ্চেন এসছে ইংলিশ থেকে সেই কোশ্চেনের উপরে ক্লাস করছি। তো আমরা ক্লাসটা শুরু করব। তো প্রথমেই আমরা দেখি যে এই পরীক্ষাটা ছিল 2025 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষা 2025। তো প্রথম কোশ্চেনটি আমরা পড়ি। প্রথম কোশ্চেনটি, নলেজ ইজ পাওয়ার ওয়াজ স্টেটেড বাই, অর্থাৎ জ্ঞানী শক্তি এই কথাটা বলা হয়েছে। তো এখানে চারটা অপশন আছে। আমি এক নাম্বার কোশ্চেন, যার কারণে আপনাদের কিছুটা সুযোগ দিতে চাই যে আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে কোনটা সঠিক অ্যান্সার হবে, আপনাদের মাথায় আছে কিনা। তো দেখুন, আসলে এটি এমন একটি কোশ্চেন যে এখানে ব্যাখ্যা করার মতো তেমন কিছু নাই, কারণ আমরা অন্তত এতটুকু বুঝতে পারলাম যে আমাদের এই চাকরির পরীক্ষায় এরকম কিছু উদ্ধৃতি বা স্টেটমেন্ট থাকবে বিভিন্ন লেখকের। তো আমাদের বাছাই করা বেশ কিছু লেখক আছে, যেমন শেক্সপিয়ার, সক্রেটিস, বেকন, জন কিটস, শেলি, অর্থাৎ আমাদের প্রায় 25 থেকে 30 জন কবি সাহিত্যিক বা যারা দার্শনিক ইংলিশ লিটারেচার থেকে তাদের জীবনের উপর এবং তাদের কয়েকটি উদ্ধৃতি আমাদের পড়ে রাখতে হবে। তো আমরা সুযোগ দিয়েছিলাম যে আপনারা সঠিক অ্যান্সারটি মার্ক করতে পেরেছেন কিনা। তো আমরা সঠিক অ্যান্সারটি বলে দিচ্ছি। আসলে এখানে সঠিক অ্যান্সারটা হবে গ, অর্থাৎ বেকন। তো ফ্রান্সিস বেকন একজন বিখ্যাত রাইটার। ওনার অনেক রাইটিং আছে, বিশেষ করে যারা ইংলিশ লিটারেচারে পড়াশোনা করছে তারা জানে। ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ এসে, অর্থাৎ ওনাকে প্রবন্ধ গ্রন্থের জনক বলা হয় ইংলিশ সাহিত্যে। তো আমরা এটা ছেড়ে যাচ্ছি, আমরা দ্বিতীয় কোশ্চেনে যাব। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সঠিক উত্তরটি মার্ক করার চেষ্টা করবেন। আমাদের কোশ্চেন নাম্বার 2, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়। দেখুন, এটা কিন্তু বেশ একটি কমন কোশ্চেন, প্রায় চাকরির পরীক্ষায় এটা এসে থাকে। তো বয় আসলে কোন ধরনের নাউন সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এখানে অপশন দেওয়া আছে প্রপার নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই কোশ্চেনের সঠিক অ্যান্সার করতে হলে অবশ্যই আপনার নাউন সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে যে নাউন কাকে বলে, নাউন কত প্রকার, কী সেই বিষয়ে। তো এখান থেকে প্রায় একটি কোশ্চেন আপনারা পাবেন, কারণ যে পার্টস অফ স্পিচ 8 প্রকার পার্টস অফ স্পিচের প্রথম প্রকরণটাই হলো নাউন। তো নাউন থেকে প্রচুর কোশ্চেন আসে। তো আমরা আপনাদের একটু সময় দিব 30 সেকেন্ড সঠিক উত্তরটা মার্ক করার জন্য। কমেন্ট তো এই মুহূর্তে আমাদের সাথে প্রায় 20-25 জন সংযুক্ত আছেন আপনারা। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সঠিক অ্যান্সারটা চেষ্টা করবেন, ভুল হোক তাতে কোনো সমস্যা নাই। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা আমি বলে দিচ্ছি আপনাদের। তো দেখুন, বয়। তো দেখুন, এখানে সঠিক অ্যান্সার হবে কমন নাউন। এখন কমন নাউন কেন হবে সেই বিষয়টা আমরা একটু আলোচনা করব। আসলে যে নাউনগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তিবস্তুকে না বুঝিয়ে সাধারণ নাম বোঝায়, অর্থাৎ আমরা যদি বলি ম্যান,
ম্যান কিন্তু একটা কমন নাউন, অর্থাৎ এই ম্যানটা কমন নাউন। এই মানুষ যখন আমরা এর ভিতরে যাব বা আমরা যখন ইন্ডিভিজুয়ালি কাউকে বোঝাবো যে রহিম, করিম, বরকত, সেই ক্ষেত্রে আমাদের সেটা হবে প্রপার নাউন। তো আমাদের আসলে নাউনের সংজ্ঞাগুলো যদি জানি তো অবশ্যই মার্ক করতে সুবিধায়। তো প্রপার নাউন কাকে বলে? যে নাউনগুলো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায় সেটাকে প্রপার নাউন বলে। অর্থাৎ আমরা যদি বলি বাংলাদেশ, ইন্ডিয়া, ঢাকা, খুলনা, কলকাতা, রহিম, করিম, তো এই সবগুলো নাউনই কিন্তু প্রপার নাউন। এখন এই কালেকটিভ নাউনটা কি? এখন এই কালেকটিভ নাউন হলো যখন এই যে প্রপার নাউনগুলো অনেকগুলো নাউন একত্রিত হয় এবং অনেকগুলোকে সামষ্টিকভাবে বোঝায়, ব্যক্তিগতভাবে কাউকে না বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। যেমন কালেকটিভ নাউন যদি আমরা বলি, তো আমরা যদি বলি টিম, টিম কিন্তু একটা কালেকটিভ নাউন। টিম, তাছাড়া আমরা যদি প্রশাসনিক নামগুলো দেখি যে আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, এগুলো সবগুলোকেই কিন্তু কালেকটিভ নাউন বলে। তো তারপর আসি কমন নাউন। কমন নাউনটা যেটা এই বয়টা কমন নাউন। কমন নাউন হলো যে আসলে নির্দিষ্ট ব্যক্তিবস্তুকে না বুঝিয়ে তাদের সাধারণ নাম বোঝায়, সেটা কমন নাউন। তারপরে আসে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে যে নাউনগুলো আসলে গুণবাচক। অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ যেটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, গুণবাচক যে নাউনগুলো সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি, অনেস্টি, লাভ, এই এই জাতীয় নাউনগুলোকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তো এখান থেকে আপনাদের সঠিক অ্যান্সার নির্বাচন করার জন্য অবশ্যই নাউন সম্পর্কে আপনাদের সম্যক ধারণা থাকবে। তো নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলে। এই নাউন প্রধানত দুটো প্রকার, একটা কনক্রিট নাউন এবং অন্যটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এই নাউনগুলো যদি আপনি ভালোভাবে পড়ে থাকেন তো অবশ্যই এখান থেকে একটি কোশ্চেন কমন পাবেন। তো আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখুন আমাদের নেক্সট কোশ্চেনটি, হি ক্যান নট রান এ মাইল ড্যাশ 10 মাইলস। এখানে চারটা অপশন আছে। তো আসলে এই কোশ্চেনটা আসছে কমপ্লিটিং সেন্টেন্স থেকে। তো কমপ্লিটিং সেন্টেন্সটা আপনার ভালো করে জ্ঞান থাকতে হবে, বিশেষ করে যদি আপনি পারেন 9-10-এর যে গ্রামার বইটা আছে অ্যাডভান্স বা অন্য যে কোনো একটা বই ওখান থেকে পড়তে পারেন। তবে আমাদের সাথে আসলে যারা যুক্ত থাকবেন, যারা যুক্ত আছেন, আমরা আসলে প্রত্যেকটা টপিকের বাছাই করা, বারবার চাকরির পরীক্ষাতে আসা এবং গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো নিয়ে আমাদের অবশ্যই সিলেবাস কমপ্লিট করছি। তো আমাদের সাথে যারা থাকবেন বা আমাদের সাথে যারা আছেন তাদের অবশ্যই প্রত্যেকটা টপিক থেকেই আমরা সিলেক্টেড কোশ্চেনগুলো বা ইম্পর্টেন্ট সব থেকে যেগুলো সেগুলো সেভাবেই আমরা আমাদের প্যাকেজটা সাজিয়েছি। তো যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি অবশ্যই যুক্ত হবেন। তো আরও একটি কথা, যদি আসলে কারো যদি তেমন কোনো সমস্যা থাকে, সুবিধা অসুবিধা, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনার সমস্যাটার কথা বলবেন, অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো। তো যাই হোক, আমরা এই কোশ্চেন সলিউশনে আসি। তো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, অবশ্যই যত বেশি আপনারা শেয়ার করবেন তত বেশি আমাদের এই লাইভ ক্লাসটা ছড়িয়ে পড়বে এবং আরও 10 জন মানুষের কিছুটা হলেও উপকার হবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে শেয়ার করার জন্য। তো আমি আপনাদের সুযোগ দিয়েছিলাম সঠিক অ্যান্সার কমেন্ট করার জন্য। তো বেশ কিছু কমেন্ট আমাদের এখানে এসেছে। তো দেখুন আমি এখানে যেটা বলছিলাম যে এটা হি ক্যান নট রান এ মাইল ড্যাশ 10 মাইল, অর্থাৎ সে 1 মাইলই হাঁটতে পারে না 10 মাইল। তো দেখুন এখানে যে সঠিক অ্যান্সারটা হবে সেটা আমি বলি, তারপর আলোচনা করি। সঠিক অ্যান্সারটা হবে ক, অর্থাৎ লেট অ্যালোন। তো লেট অ্যালোনের বাংলাটা এমন আসে যে ভাবা যায়, অর্থাৎ আমরা যদি সম্পূর্ণটা একসাথে পড়ি, হি ক্যান নট রান এ মাইল, সে 1 মাইল দৌড়াইতে পারে না। লেট অ্যালোন 10 মাইলস, 10 মাইলের কথা ভাবা যায়। অর্থাৎ লেট অ্যালোনটা এরকম একটা বাংলা এনে দেয় যে ভাবা যায় না এমন। তো এখানটায় এরকম হতে পারে যে হি ক্যান নট ইট অন ম্যাঙ্গো, লেট অ্যালোন 10 ম্যাঙ্গোজ, অর্থাৎ সে একটা আম খেতে পারে না, সে 10টা আম খাবে, ভাবা যায়, এরকমটা আসে। তো আমরা নেক্সট কোশ্চেনে যাব।
দেখুন এটা আমাদের স্পেলিং থেকে, এখানে আসলে ব্যাখ্যা করার বা নিয়ম নীতি কোনো কিছুই প্রয়োগ করা হয় না। যাদের ভোকাবুলারি জ্ঞান যতটা বেশি তারাই এখানে সব থেকে ভালো করবে। তো এখানে সঠিক অ্যান্সারটা আপনাদের একটু সময় দিচ্ছি, আপনারা অবশ্যই সঠিক অ্যান্সারটা করে আমাদের কমেন্ট করে জানাবেন। অ্যান্সারটা আপনারা এমনভাবে করবেন, নাম্বারটা দিবেন, নাম্বার দিয়ে জাস্ট আপনারা অ্যান্সারটা লিখবেন। তো দেখুন এটা আসলে বানান, তো এটা আসলে আমাদের ব্যাখ্যা করার কিছু নাই। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে আমাদের গ, অর্থাৎ এক্সেম্পলারি, অর্থাৎ এর বাংলাটা আসে আদর্শ। এক্সেম্পলারি এর বাংলাটা আসে আদর্শ, অর্থাৎ আপনি কোনো কিছু একটাকে মানদণ্ড হিসেবে বিচার করলে যেটা আপনার সঠিক মনে হয় আদর্শ, এর বাংলাটা এরকমই আসে। তো আমরা পরের কোশ্চেনে যাব। দেখুন এখানে আমাদের এই কোশ্চেনটি আসছে জেন্ডার থেকে, হুইচ অন ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ হর্স, অর্থাৎ ঘোড়ার স্ত্রীলিঙ্গ কোনটি। তো বিশেষ করে এখানে আমাদের বাছাই করা 35, 40 বা 50টা মতো আমাদের জেন্ডার থেকে আমাদের শীটটা সাজানো আছে। তো যারা আমাদের সাথে আছেন অবশ্যই তারা এটা পাবেন, এবং বিশেষ করে যে জেন্ডার থেকে একটি দুটি কোশ্চেন আপনি অবশ্যই পাবেন। এবং আমি আশা করব যে আমাদের এই শীট যাদের কাছে থাকবে, আমাদের ব্যাচের সাথে যারা যুক্ত হবেন তারা অবশ্যই এটা সলভ করতে পারবেন। তো আমরা একটু দেখি যে আসলে এখানে দেখুন এখানে আছে প্রথমে হাইন্ড, ডো, মেয়ার, ভিক্সেন। তো আমরা যদি একটা একটা করে দেখি, তো হাইন্ড মানে এর বাংলাটা কিন্তু আছে হরিণী, হরিণী। তো ডো এটাও কিন্তু হরিণী। তো এই দুটোরই ম্যাসকুলাইন জেন্ডার হিসেবে আমরা যেটা জানি সেটা হচ্ছে বাঘ, বিইউসিকে, বাঘ অর্থাৎ হরিণ, এর স্ত্রীলিঙ্গ হিসেবে আসে হাইন্ড এবং ডো। এবং আমরা শেষে যদি দেখি যে ভিক্সেন, তো ফক্স, ফক্স আসছে শেয়াল, এবং এই শেয়ালের স্ত্রীলিঙ্গ বা ফেমিনাইন জেন্ডার হলো ভিক্সেন। তো আমাদের বাকি আছে শুধু মেয়ার। তো এটাই আমাদের সঠিক অ্যান্সার। তো হর্স ঘটক বা ঘটকি বা ঘোড়া, মেয়ার অর্থাৎ ঘটকি অথবা স্ত্রী ঘোড়া যেটা। তো আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখুন আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 6, হি ড্যাশ ওয়াইল আই ওয়াজ রিডিং। তো এখানে আসলে ফোকাস ওয়ার্ডটা কিন্তু হোয়াইল। এই হোয়াইলটার উপরে নির্ভর করছে যে আমাদের আসলে এখানে কি বসবে। তো অপশন কতে আছে কাম, হ্যাজ কাম, কেম, কামিং। আসলে এটা কামিং হওয়ার কথা, কারিং আছে, যাই ভুল আছে। তো আসলে এটা কমপ্লিটিং সেন্টেন্সও বলা যায় বা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে পড়ে এই রুলটা। তো এটা রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম। তো আপনাদের জন্য অবশ্যই একটু সুযোগ থাকবে সঠিক অ্যান্সারটা কমেন্ট করার জন্য। তো অনেকেই কমেন্ট করছেন, বিশেষ করে খুরশিদা ইয়াসমিন খুশি, আমিনুল ইসলাম, আনিসুর রহমান, এমডি আমিনুল ইসলাম, খুরশিদা ইয়াসমিন খুশি, এমডি আমিনুল ইসলাম 6 নম্বরের উনি কমেন্ট করেছেন সি নাম্বার। তো আসলে উনি সঠিক অ্যান্সারটি কমেন্ট করেছেন। তো আমরা এবার একটু ব্যাখ্যা করব কেন আসলে সঠিক অ্যান্সারটা কেম। হি কেম হোয়াইল আই ওয়াজ রিডিং। দেখুন হোয়াইল হচ্ছে
একটা কিওয়ার্ড এই সেন্টেন্সের জন্য। তো যদি কোনো সেন্টেন্সের মধ্যে হোয়াইল থাকে তো অবশ্যই সেই হোয়াইলের পরবর্তী অংশটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তো অবশ্যই তার পূর্ববর্তী অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটাই হলো নিয়ম। তো হোয়াইল কিন্তু একটা অ্যাডভার্ব। তো এই হোয়াইল অ্যাডভার্বের প্রথম ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তো অবশ্যই পরের ক্লজটি সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটাই নিয়ম। তো আমরা এটা নিয়ে আর বেশি আলোচনা করব না, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। তো দেখুন এখানে আসলে একটা ট্রান্সলেশন এসেছে, অভাবে স্বভাব নষ্ট। কোন ট্রান্সলেশনটি সঠিক? তো দেখুন এখানে বেশ কয়টা অপশন দেওয়া আছে। নেসেসিটি স্পয়েলস বিহেভিয়ার, তার মানে প্রয়োজন নষ্ট করে আচরণ। নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না। নো পেইন নো গেইনস, অর্থাৎ কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। তো আসলে এক্স্যাক্টলি অভাবে স্বভাব নষ্ট এটার সাথে আমাদের কোনটা যায় সেটা আপনারা একটু ভাববেন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি একটু কমেন্টগুলো চেক করে দেখি। তো আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। নূরজাহান ঋতু যুক্ত আছেন আমাদের সাথে, আনিসুর রহমান সজল আমাদের সাথে যুক্ত আছেন, খুরশিদা ইসমিন খুশি আমাদের সাথে যুক্ত আছেন, সদেব দাস আমাদের সাথে যুক্ত আছেন, তৌহিদা খাতুন আমাদের সাথে যুক্ত আছেন। তো আমরা কিন্তু 7 নম্বরের সঠিক অ্যান্সারটা এখনই বলবো, তার আগে আমরা কিছু কমেন্ট দেখবো। তো বেশ কিছু কমেন্ট এসেছে, আসলে কমেন্টগুলো অধিকাংশ ক্ষেত্রেই আসলে ঠিক মতো আসে নাই, মানে ভুল আসছে। তো আমি সঠিক অ্যান্সারটা অবশ্যই বলে দেব, আপনারা আপনাদের মতো চেষ্টা করেছেন, অনেক ধন্যবাদ। তো দেখুন অভাবে স্বভাব নষ্ট, অভাবে স্বভাব নষ্ট আসলে এক্স্যাক্টলি এইভাবে ট্রান্সলেশনটা আসবে না। ধরেন আমরা যদি এইভাবে মানে ট্রান্সলেট করতে যাই, অভাবটা কি ওয়ান্ট, স্বভাবটা কি ম্যানার বা বিহেভিয়ার, নষ্ট স্পয়েল, নেসেসিটি স্পয়েল বিহেভিয়ার, অর্থাৎ প্রয়োজন নষ্ট করে স্বভাব। তো আসলে এটার সাথে অনেকটাই যায়, যার কারণে অনেকে এটা কমেন্ট করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে এটা নেসেসিটি নোজ নো ল, অর্থাৎ নেসেসিটি নোজ নো ল, আইন কোনো প্রয়োজন মানে না। তো আমাদের এখানে সঠিক অ্যান্সারটা খ, নেসেসিটি নোজ নো ল, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার নিয়ে আসলে কনফিউশন আছে দুটোর মধ্যে। তো দেখি আমি আরো কিছু কমেন্ট দেখি আপনাদের থেকে কোনো প্রকার হেল্প পাই কিনা। দেখুন আমরা সঠিক অ্যান্সারটা পেয়ে গেছি। সঠিক অ্যান্সারটা ক, অর্থাৎ নেসেসিটি স্পয়েলস বিহেভিয়ার, অর্থাৎ প্রয়োজন নষ্ট করে স্বভাব। তো দ্বিতীয় নাম্বার যে কোশ্চেন, নেসেসিটি নোজ নো ল, অর্থাৎ এটা হচ্ছে আইন কোনো প্রয়োজন মানে না। তো আইন কোনো প্রয়োজন মানে না এবং নেসেসিটি নোজ নো ল, এই দুটো আমি আরো একবার আসলে সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি আসলে কোশ্চেন অ্যান্সারটা বের করতে চাচ্ছি। তো অনেকেই সঠিক অ্যান্সারটা আসলে বলে দিয়েছেন। এখানে সঠিক অ্যান্সারটা খ, অর্থাৎ নেসেসিটি নোজ নো ল, অভাবে স্বভাব নষ্ট। বা এটাকে আমরা অনেক সময় এর বাংলাটা এভাবে হয় যে আসলে প্রয়োজন কোনো আইন মানে না, এভাবে হয়। তো আমরা এটা সঠিক অ্যান্সার পেয়ে গেছি, এটা নিয়ে আমরা সময় নষ্ট করব না, আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখুন এটা আসলে ভার্ব থেকে আগত একটা কোশ্চেন। তো এটার জন্য আপনাদের আমি সময় দিচ্ছি, আপনারা একটু দেখুন। হোয়াট ইজ দ্য কারেক্ট ভার্ব অফ শর্টলি? তো দেখুন শর্টলি ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডভার্ব। তো এই যে
আপনাকে ভার্বের সঠিক ফর্ম যদি বের করতে হয় তো আপনার ওয়ার্ড ফরমেশন সম্পর্কে একটা গুড কমান্ড থাকতে হবে, অর্থাৎ কিভাবে আসলে একটা ওয়ার্ড তৈরি হয়। তো আসলে এই বিশেষ করে শব্দ, নতুন নতুন শব্দ যেভাবে তৈরি হয় এটাকে ইংলিশে দুইটা নিয়ম আছে, অর্থাৎ কোনো একটা বেজ ওয়ার্ডের আগে কিছু যুক্ত হয়ে বা পরে কিছু যুক্ত হয়ে, যদি কোনো বেজ ওয়ার্ডের আগে কিছু যুক্ত হয় ওটাকে বলে প্রিফিক্স, এবং কোনো ওয়ার্ডের পরে যদি কিছু যুক্ত হয় সেটাকে বলা হয় সাফিক্স। তো আসলে এর বেজ ওয়ার্ডটা কিন্তু শর্ট। এখন এই শর্ট বেজ ওয়ার্ডের সাথে এলওয়াই যোগ করে এটাকে কিন্তু অ্যাডভার্ব করা হয়েছে। ঠিক তেমনভাবেই এই এর আগে কিংবা পরে অর্থাৎ সাফিক্স অথবা প্রিফিক্স এই যে কোনো একটা যুক্ত করেই কিন্তু তার ভার্ব ফর্মটা বের করতে হবে। তো আপনাদের কমেন্ট একটু পড়ে দেখি। বা এখানে সঠিক অ্যান্সারই বেশি আসছে, তো সঠিক অ্যান্সারটা শর্টেন, অপশন গ এখানে সঠিক অ্যান্সার। তো এইটাই যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো সলভ করতে আপনাকে আসলে একটা কমান্ড থাকতে হবে ওয়ার্ড ফরমেশনের উপর, যে কিভাবে একটা বেজ ওয়ার্ড থেকে সাফিক্স প্রিফিক্স যোগ করে সেটাকে নতুন ওয়ার্ড তৈরি করা যায়। তো আমরা যদি এক্সাম্পল দিই, দেখুন এখানে অ্যাক্ট কিন্তু একটা শব্দ, একটা বেজ শব্দ। এখন এই অ্যাক্টের সাথে যদি আমরা ION যোগ করি তাহলে সেটা কিন্তু অ্যাকশন হয়। যদি আমরা এর সাথে একটা প্রিফিক্স যোগ করি, ইএন যোগ করি, তাহলে হয় এনঅ্যাক্ট। তো যদি আমরা আবার এই অ্যাক্টের সাথে একটা সাফিক্স ইডি যোগ করি তাহলে হয় অ্যাক্টেড। তো এটাই আসলে ওয়ার্ড ফরমেশন বলা হয়, এবং এই ওয়ার্ড ফরমেশনে আপনাকে সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে একটা সুন্দর ধারণা থাকতে হবে। তো আমরা এই কোশ্চেনটা লিভ করব। দেখুন আমাদের 9 নম্বর কোশ্চেন, যে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটি সঠিক। তো এখানে বেশ কিছু অপশন 4টা দেওয়া আছে, তার মধ্যে 3টাতে সেন্টেন্স দেওয়া আছে এবং একটাতে নান দেওয়া আছে। তো প্রথম অপশনে আছে হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, হি ডাইড ফ্রম অ্যাক্সিডেন্ট, হি ডাইড ইন দ্য অ্যাক্সিডেন্ট, নান। তো আমি আপনাদের কমেন্ট করছি। তো আমাদের সাথে আসলে যারা যারা আছেন আমি তাদের নাম আরেকবার বলছি, এবং যারা কমেন্ট করে জানাচ্ছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। তহিদা খাতুন আছেন, আমিনুল ইসলাম আছেন, আনিসুর রহমান সহদ আছেন, MD আমিনুল ইসলাম আছেন, আনিসুর রহমান সজল। তো আনিসুর রহমান সজল ভাই ম্যাক্সিমাম ক্ষেত্রে সঠিক অ্যান্সারগুলো করে যাচ্ছেন, ওনার ইংলিশের উপর ভালো একটা দখল আছে মনে হয়। তো দেখুন এটা আসলে কোশ্চেন এসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপর। এটা মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে আসছে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা এমন যে এক্স্যাক্টলি ওই শব্দটার পরে ওই প্রিপজিশনটার কারণে টোটালি একটা মিনিং চেঞ্জ হয়ে যায়। তো এখানে হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, হি ডাইড ফ্রম অ্যাক্সিডেন্ট, হি ডাইড ইন দ্য অ্যাক্সিডেন্ট। আসলে এই অ্যাক্সিডেন্টের সাথে কোন প্রিপজিশনটা আছে সেটাই আসলে আমাদের দেখার বিষয়। তো দেখুন ডাই নিয়ে বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে। তো আমি যদি কয়েকটা আলোচনা করি, তো দেখুন ডাই অফ ডিজিজ, অর্থাৎ যদি কেউ কোনো রোগে মারা যায় তো তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে অফ আসে ডায়ের সাথে, যে ডাই অফ ডিজিজ। তেমন হয় হি ডাইড অফ ক্যান্সার, অর্থাৎ সে ক্যান্সারে মারা গেছে। তো এই ডায়ের সাথে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফর দেই তখন হয় ডাই ফর। তো ডাই ফরটা হয় কখন, যখন জনহিত বা জনকল্যাণে বা দেশের জন্য যদি কেউ মারা যায় তখন কিন্তু তার সাথে ডাই ফর হয়। তো আবার ডাই ফ্রম আছে,
তো ডাইয়ের সাথে যখন ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যুক্ত হয় তখন কিন্তু হয় যে ডাই ফ্রম ওভার ইটিং, অর্থাৎ অতিরিক্ত যদি কেউ খেয়ে মারা যায় তবে সেটার সাথে ডাই ফ্রম ওভার ইটিং আসে। তো এখন আমাদের যে এখানে সঠিক অ্যান্সারটা হবে ক, অর্থাৎ ডাই বাই অ্যাক্সিডেন্ট, অর্থাৎ কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় সবসময় তার সাথে প্রিপজিশন বাই আসে। তো আমরা আসলে এখান থেকে দেখলাম যে ডাই বাই অ্যাক্সিডেন্ট, ডাই অফ ডিজিজ, অর্থাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গেলে বাই হয়, যদি কেউ রোগে মারা যায় অফ হয়, এবং যদি জনকল্যাণে বা দেশের স্বার্থে কেউ জীবন দেয়, অর্থাৎ আমাদের যে মুক্তিযোদ্ধারা, দ্য ফ্রিডম লিবারেশন ফ্রিডম ফাইটার্স ডাই ফর আওয়ার কান্ট্রি, সেটা বলা যায়। যদি অতিরিক্ত কেউ কোনো কিছু খেয়ে মারা যায় তখন ডাই ফ্রম হয়। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমাদের অবশ্যই আমাদের কোর্সের সাথে যারা যুক্ত আছে তাদের আমরা অধিকাংশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিয়ে আমরা সাজিয়েছি, অবশ্যই তাদের সেগুলো দেওয়া হবে এবং আমরা আশা করি সেখান থেকে আপনারা কমন পাবেন। তো আমরা কোশ্চেন নাম্বার 9 এ আসি, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। আমরা কোশ্চেন নাম্বার 10 এ আসছি, প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাপেন্ডিক্স। তো সঠিক অ্যান্সারটা সলভ করার জন্য আপনাদের আহ্বান করা হচ্ছে, আপনারা অবশ্যই কমেন্ট করে সঠিক অ্যান্সারটা জানিয়ে দিবেন। তো দেখুন, অ্যাপেন্ডিক্স এটা কিন্তু একটা সিঙ্গুলার ফর্ম। তো এই সিঙ্গুলার এবং প্লুরাল বিষয়টা কখন আসে? আসলে এই বিষয়টা আসলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আসে, যে নাউনগুলো গণনা করা যায় সেই কাউন্টেবল নাউনের দুইটা ফর্ম হচ্ছে একটা সিঙ্গুলার এবং একটা প্লুরাল, অর্থাৎ নির্দিষ্ট একটি জিনিস বা একটি ব্যক্তি বস্তু যাই হোক না কেন যদি একটি বোঝায় সেটা সিঙ্গুলার হয় এবং একের অধিক বোঝালে সেটা প্লুরাল হয়। তো অ্যাপেন্ডিক্স এটা আসলে একটা সিঙ্গুলার, এর বাংলাটা আসে পরিশিষ্ট। তো এই অ্যাপেন্ডিক্স পরিশিষ্টর যে প্লুরাল ফর্ম সেটা আপনাদের কমেন্ট করতে হবে। তো আপনাদের একটি দুটি কমেন্ট পাওয়ার পরেই আমি সঠিক অ্যান্সারটা বলে দিব। তো আনিসুর রহমান সজল ভাইয়া কমেন্ট করেছেন, ঐন্দ্রিলা চক্রবর্তী কমেন্ট করেছেন, ধন্যবাদ। নূরজাহান ঋতু কমেন্ট করেছেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করেছেন। তো আসলে এখানে সঠিক অ্যান্সার দুইটা সঠিক অ্যান্সার আছে এখানে আসলে প্রথমটাও সঠিক, দ্বিতীয়টাও সঠিক। এখন এই দুটো সঠিকের মধ্যে কিছুটা পার্থক্য আছে। দেখুন, আমরা যে এটাকে বলি এমসিকিউ কোশ্চেন, তো এমসিকিউ কোশ্চেনের আর একটা কিন্তু ব্যাখ্যা আছে। এমসিকিউ কোশ্চেনের আর একটা ব্যাখ্যা হলো যে মোস্ট কারেক্ট কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ এমন হতে পারে যে আমাদের কোশ্চেন দুটো সঠিক হবে কিন্তু সেখান থেকে আমাদের মোস্ট কারেক্ট কোশ্চেন অ্যান্সারটা বের করতে হবে। তো এখানে দুটোই সঠিক, কিন্তু আসলে বহুল ব্যবহৃত কোনটা সেটা দেখব আমরা। আসলে বহুল ব্যবহৃত কিন্তু এখানে খ, অ্যাপেন্ডাইসিস, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা এটাকেই প্লুরাল হিসেবে ধরি। তো এই এক নাম্বার যেটা সেটা আসলে ওল্ড ইংলিশের মধ্যে পড়ে, বিশেষ করে ইংলিশ লিটারেচারে, কবিতায়, এবং অর্থাৎ মধ্যযুগীয় সময় যে লিটারেচারগুলো ছিল সেখানে কিন্তু এই শব্দটাকে প্লুরাল হিসেবে ধরা হতো অ্যাপেন্ডিক্সের। কিন্তু আধুনিক সময়ে কিন্তু আমরা এই যে সঠিক অ্যান্সার খ এটাই সঠিক বলে গণ্য করা হয় এবং এই দুটোর মধ্যে অধিক সঠিক কিন্তু এই খ। তো আমরা পরের কোশ্চেনে যাব। দেখুন, কোশ্চেন নাম্বার 11, হি ওয়েন্ট এ হান্টিং হেয়ার ইজ ইউজড অ্যাজ। আপনারা একটু খেয়াল করেন, এখানে কিন্তু এ আছে এবং অ্যাজ ইউজুয়াল এ, এন, দি এই তিনটিকে আমরা আর্টিকেল হিসেবেই জানি। আমার
পূর্বের যে ক্লাস ছিল সেই ক্লাসটিতে যে ফ্রি ক্লাস ছিল সেখানে আমি আর্টিকেলের উপরে বিশদভাবে আলোচনা করেছিলাম, পারলে আপনারা সেখান থেকে দেখে আসবেন আর্টিকেল সম্পর্কে জানতে। তো এখানে আসলে কোন হিসেবে ব্যবহার করা হয়েছে সেটা আমরা একটু দেখবো, যে হি ওয়েন্ট এ হান্টিং, অর্থাৎ সে শিকারে গিয়েছিল। তো এটা আসলে খুব একটু ক্রিটিক্যাল মতো। এই প্রথম অপশনটা আছে আর্টিকেল, মডিফায়ার, প্রিপজিশন, ডিটারমিনার। তো আর্টিকেল কি সেটা আপনারা জানেন যে এন দিয়ে তিনটিকে আর্টিকেল বলে, মডিফায়ারটাও ঠিক একইভাবে আর্টিকেল ও মডিফায়ারের মধ্যে আছে, এছাড়াও আরও কিছু আছে। তো প্রিপজিশন সেটা প্রিপজিশন অর্থাৎ কোনো নাউন প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন প্রোনাউনকে সেন্টেন্সের সাথে সম্পর্ক বুঝিয়ে দেয়, সেটা প্রিপজিশন। তো ডিটারমিনারও ঠিক তাই, কোনো জিনিসকে নির্দিষ্টতা অনির্দিষ্টতা দান করে বা গুণ সংখ্যা এগুলো নির্ধারণ করে। তো এক্ষেত্রে এ যদিও একটা আর্টিকেল, এই সেন্টেন্সে এ কিন্তু আর্টিকেল হিসেবে বসেনি। আর্টিকেল হিসেবে না বসে হয়তোবা মডিফায়ার, হয়তোবা প্রিপজিশন, হয়তোবা ডিটারমিনার হিসেবে বসেছে। তো আপনাদের কাছ থেকে সঠিক অ্যান্সারটা আশা করছি। তো আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আমি আবারও বলছি, সদেব দাস দাদা যুক্ত আছেন, আনিসুর রহমান সজল ভাইয়া যুক্ত আছেন, নূরজাহান ঋতু আপু যুক্ত আছেন, ঐন্দ্রিলা চক্রবর্তী দিদি যুক্ত আছেন, কাকলি হাসান যুক্ত আছেন। কাকলি হাসান আপু না ভাইয়া আসলে মার্ক করতে পারছি না। তহিদা খাতুন আপু যুক্ত আছেন। তো আসলে অনেকেই সঠিক অ্যান্সারটা করতে সক্ষম হয়েছেন। তো আমি এখানে সঠিক অ্যান্সারটা বলি, হি ওয়েন্ট হওয়ার কথা ছিল অন এ হান্টিং, অর্থাৎ এখানে অন হওয়ার কথা ছিল, অথবা এখানে ফর হওয়ার কথা ছিল। হি ওয়েন্ট অন হান্টিং, সে শিকার করতে গিয়েছিল। হি ওয়েন্ট ফর হান্টিং, সে শিকার করতে গিয়েছিল। অর্থাৎ এখানে অন এবং ফর হওয়ার কথা ছিল, যেটাকে আসলে প্রিপজিশন বলে। তো এখানে এ হিসেবে আসলে প্রিপজিশন হিসেবে এখানে বসেছে। তো এটাও আসলে ওল্ড ইংলিশ এবং মডার্ন ইংলিশের মধ্যে আসে। তো বর্তমানে মডার্ন ইংলিশে অনেক সময় এখানে এ, অন, ফর কোনো কিছুই দেয় না, সরাসরি হি ওয়েন্ট হান্টিং এভাবে দেয়। তো এরকম একটা সেন্টেন্স আমি দেখাই, হি ওয়েন্ট ফিশিং, অর্থাৎ সে মাছ ধরতে গেছিল। তো এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করা যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখানে যদি এ থাকে তো সেই এটা প্রিপজিশন হিসেবে বসে, এবং আধুনিক ইংলিশে অবশ্যই এ, অন, ফর কোনোটাই বসায় না। তো যাই হোক, এখানে আমাদের সঠিক অ্যান্সারটা গ। তো আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখুন কোশ্চেন নাম্বার 12, দ্য পোর ড্যাশ বর্ন টু সাফার। অপশনগুলো আছে ইজ, হ্যাজ, আর, ওয়াজ। তো এটা একটু ভাবুন, এটা বেশ একটু ব্যাখ্যা করার মতো একটা প্রশ্ন। অবশ্যই আমি এটা ব্যাখ্যা করবো আপনাদের সাথে, তবে আপনাদের কাছ থেকে একটু অ্যান্সারটা আশা করছি। আমরা একটু কমেন্ট চেক করব। তো দেখুন এখানে ব্যাখ্যা করার মতো একটা বিষয় আছে, আগে আমি ব্যাখ্যাটা করি, তারপর আপনাদের সঠিক অ্যান্সারটা বলি। ব্যাখ্যাটা করলে আপনারা নিজেরাই সঠিক অ্যান্সারটা বের করতে পারবেন। তো দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো দেখুন যদি কোনো অ্যাডজেক্টিভের আগে দি ব্যবহার করা হয়, তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু প্লুরাল কমন নাউন হয়ে যায়। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যদি পোরটা হলো কিন্তু একটা অ্যাডজেক্টিভ। পোর হলো একটা অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে যদি আমরা পায়াস নিই, PIOUS, পায়াস, পায়াস মানে ধার্মিক, পোর মানে গরিব। তো আমরা যদি এখানে আর একটা অ্যাডজেক্টিভ নিই ব্রেভ,
ব্রেভ মানে সাহসী, অর্থাৎ এখানে নিয়মটা হলো যদি কোনো অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহার করা হয়, যদি কোনো অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহার করা হয় তাহলে সেটা প্লুরাল কমন নাউন হিসেবে কাজ করে। তো যখন প্লুরাল কমন নাউন হিসেবে কাজ করবে তো তারপরে ঠিক প্লুরাল ভার্বটাই বসবে, অর্থাৎ এটা মূলত আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল। এটা রাইট ফর্ম অফ ভার্বও বলা যায়। তবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কেমন, যে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তার ভার্বটাও সিঙ্গুলার হয়, যদি কোনো সাবজেক্ট প্লুরাল হয় তার ভার্বটাও প্লুরাল হয়। তো দা পর যেহেতু আমরা এটা জানলাম যে অ্যাডজেক্টিভের আগে দা বসলে সেটা প্লুরাল কমন নাউনের মতো কাজ করে, তো প্লুরাল কমন নাউন যেহেতু, তো এখানে আসলে আমরা দেখব যে প্লুরাল ভার্ব কোনটা। তো ইজটা কিন্তু সবসময় সিঙ্গুলার, হ্যাজটাও সিঙ্গুলার, ওয়াজটাও সিঙ্গুলার, তাহলে বাকি থাকছে শুধু আর। তো আরটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই হয়। যদি আসলে আমরা ইউ বসাই, অর্থাৎ ইউ এর পরে কিন্তু আর হয়, সেই ক্ষেত্রে সিঙ্গুলারের মতোই কাজ করে। আবার আমরা যদি দের পরে আর বসাই তখন দেয়ার, তখন সেটা প্লুরালের মতো কাজ করে। তো আর সিঙ্গুলার এবং প্লুরাল উভয়, যেহেতু আমাদের এখানে আমাদের যে নিয়মটার মধ্যে পড়েছে যে অ্যাডজেক্টিভের আগে যদি দা বসে, এবং তাহলে সেই যে অ্যাডজেক্টিভ সেটা কাজ করে প্লুরাল কমন নাউনের মতো। যেহেতু দা পর এটা একটা প্লুরাল, তো ভার্বটাও অবশ্যই আমাদের এখানে প্লুরাল হবে। তো এখানে একটা মাত্রই প্লুরাল ভার্ব আছে আর, তো সঠিক অ্যান্সারটা আর হবে। তো আমরা নেক্সট কোশ্চেনে যাব। ফাইন্ড দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। হি সেইড আই অ্যাম ওয়েল। তো আসলে এটা আমার মনে হয় ইংলিশ গ্রামারের মধ্যে যতগুলো জটিল এবং কঠিন টপিক আছে, গ্রামাটিক্যাল টপিক, তার মধ্যে সব থেকে কঠিন হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশনটা সম্পর্কে আসলে যদি একটা ভালো একটা সম্যক ধারণা আমরা না রাখি তাহলে অবশ্যই আমাদের ভালো কিছু করা সম্ভব না। তো ন্যারেশনটা আমাদের অনেক ভালোভাবে শিখতে হবে। তো ন্যারেশনের মানে সিম্পল কিছু যে রুল আছে সেটা আমি সংক্ষেপে আলোচনা করব। তার আগে আপনাদের একটু সুযোগ দিব যে আসলে সঠিক অ্যান্সার কোনটা সেটা বের করার জন্য। তো আসলে লাইভে যারা যুক্ত আছেন আমার মনে হচ্ছে আপনাদের মোটামুটি সবারই একটা ভালো কমান্ড আছে ইংলিশ গ্রামারের উপরে। তো দেখুন, আমরা আসলে আর খুব বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না, আমরা সঠিক অ্যান্সারটাই বলে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে সঠিক অ্যান্সারটা খ। এখন খ কেন সঠিক অ্যান্সার সেটা আমাদের একটু ব্যাখ্যা করার বিষয় আছে। দেখুন, কোনো একটা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করার সময় বেশ কিছু নিয়ম আমাদের ফলো করতে হয়। তো একটা ডিরেক্ট স্পিচে আসলে কয়টা অংশ থাকে সেটাও একটু আলোচনা করার বিষয়। তো একটা ডিরেক্ট স্পিচে আসলে দুইটা অংশ থাকে। যে প্রথম অংশটা থাকে সেই অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, এবং দ্বিতীয় যে অংশটা থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন এই রিপোর্টিং স্পিচ এর মধ্যে একটা রিপোর্টিং ভার্ব থাকে, এবং সেই রিপোর্টিং ভার্বের আগে একটা সাবজেক্ট থাকে, অনেক সময় অবজেক্ট থাকে, অনেক সময় থাকে না। তো রিপোর্টেড স্পিচের মধ্যেও একইভাবে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে, অনেক সময় থাকে না। তো আমাদের আসলে এখানে বেসিক রুল এটা যেটার মধ্যে আসে, এটা আসলে অ্যাজার্টিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায়। তো আসলে এই স্পিচটা এমনই একটা ব্যাপার, ন্যারেশনটা আসলে আপনার যে ইন্ডিভিজুয়ালি যে 5 প্রকার সেন্টেন্স আছে, তো 5 প্রকার সেন্টেন্সের জন্যই কিন্তু এই রুলগুলো আলাদা। তবে বেসিক যে রুল আছে সেই রুলটা আমি একটু আলোচনা করি যে কেন এটা হলো। তো স্বাভাবিকভাবে আমাদের প্রথমে সাবজেক্টটা বসে যায় এবং রিপোর্টিং ভার্ব হিসেবে আমাদের সেইড অথবা টোল্ড বসে। তবে এখানে একটা মজার বিষয় হলো যখন টোল্ড বসে অবশ্যই তারপরে অবজেক্ট আসলে টু বসাতে হয় না, কিন্তু সেইড আসলে তারপরে টু বসে, যেহেতু আমাদের অবজেক্টই নাই। তারপরে আমাদের কি করতে হয়, আমাদের এই
কমাটা উঠিয়ে দিতে হয়, কমাটা উঠিয়ে দিয়ে ওখানে একটা কানেক্টর দ্যাট ব্যবহার করতে হয়, তারপরে আমাদের প্রোনাউন পরিবর্তন করতে হয়। তো এখানে একটা নিয়ম আছে যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখতে হয়, যদি সেকেন্ড পারসন হয় তাহলে অবজেক্ট দেখতে হয়, যদি থার্ড পারসন আসে তার কোনো পরিবর্তন হয় না, সেটাই বসতে হয়। এবং এখানে আরও একটা নিয়ম আছে যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের হয় তো অবশ্যই ইনডিরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচের ওখানে টেন্স পরিবর্তন হয়। তো এটা টেন্স পরিবর্তনের নিয়মটা এমন যে করেসপন্ডিং পাস্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তাকে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তাকে পাস্ট কন্টিনিউয়াস। তো আমরা দেখবো যে এখানে আই অ্যাম ওয়েল এই সেন্টেন্সটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স, যার কারণে আমরা অবশ্যই এটাকে পাস্ট ইনডিফিনিট করব, যার কারণে সঠিক অ্যান্সার খ, যে হি সেইড দ্যাট হি ওয়াজ ওয়েল। তো আমরা নেক্সট কোশ্চেনে যাব। ট্রান্সলেট তুমি যদি আরো আগে আসতে। তো দেখুন খুব একটা রোমান্টিক কথা যে তুমি যদি আরো আগে আসতে তাহলে হয়তো জীবনে আরো অনেক কিছুই ঘটতো। তো এই রোমান্টিক কথার বাংলাটার ইংলিশটা কী হবে সেটা আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমরা একটু কমেন্ট সেকশনটা করে দেখব। 14 নাম্বার, আসলে আমাদের এখানে ওয়েদারটা আজকে খুব রাফ বলা যায়, এখানে অনেক বেশি গরম পড়তেছে, যার কারণে অনেক সময় গরমে। তো আমি একটু পানি খেয়ে নিচ্ছি, যদি কিছু মনে না করেন আপনারা। তো দেখুন এখানে কিন্তু এটা একটা ট্রান্সলেশন হলেও এখানে কিন্তু একটা রুল আসছে, সেই রুলটা এখন আপনাদের সাথে একটু আলোচনা করার দরকার আছে। সেই রুলটা হলো, দেখুন এখানে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু উইশ আছে। তো যদি কোনো সেন্টেন্সে উইশ আসে অথবা ফেন্সি আসে, অর্থাৎ উইশ এবং ফেন্সি এই দুটো কথাটা আসে, দুঃখিত, তো যদি কোনো সেন্টেন্সে উইশ অথবা ফেন্সি এই দুটো কথা আছে, তবে তারপরে যে তারপরে যে ভার্বটা আসে সেই ভার্বটা সবসময় হয় ওয়ার হয় অথবা V2 হয়, অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপ হয়। তো দেখুন এখানে প্রথমে কি আছে, আই উইশ ইউ উড কাম এগো, I wish you came earlier, I wish you will come earlier, I wish you come earlier। তো আমরা কি দেখলাম যে ফেন্সি এবং উইশ এই দুটোর পরে যদি কোনো ভার্ব আসে তো টু বি ভার্ব হলে অবশ্যই তার ওয়ার বসাতে হয়, অথবা যদি সেটা প্রিন্সিপাল ভার্ব হয় অবশ্যই তার সেকেন্ড ফর্ম বসাতে হয়। তো আমরা দেখবো আসলে সেকেন্ড ফর্ম কোনটাই আছে। তো সেকেন্ড ফর্ম সম্ভবত খ নাম্বারে আছে, আই উইশ ইউ কেম আর্লিয়ার, অর্থাৎ তুমি যদি আরো আগে আসতে। তো এরকম দেখুন আরো অনেক সেন্টেন্স হয়, যেমন একটা সেন্টেন্স এভাবে আমি লিখছি যে আই উইশ আই ওয়ার কিং, অর্থাৎ আমি যদি রাজা হতাম। আই উইশ আই ওয়ার চাইল্ড এগাইন, অর্থাৎ আমি যদি আবার পুনরায় শিশু হতাম। তো আসলে মনের ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রেই এই ফ্যান্সি এবং উইশ কথাটি আসে, এবং তারপরে বিভার্ব আসলে অবশ্যই ওয়ার, এবং যদি প্রিন্সিপাল ভার্ব আসে তো অবশ্যই তার পাস্ট ফর্ম বসাতে হয়। তো এখানে সঠিক অ্যান্সারটা খ। তো আমরা নেক্সট কোশ্চেনে যাব। হুইচ অন ইজ ইন প্লুরাল নাম্বার। দেখুন এখানে 4টা অপশন আছে। অপশন কতে আছে ডাটা, খতে আছে বেসিস, গতে আছে গুজ এবং ঘতে আছে ফর্মুলা। তো এখানে সবগুলোই মানে একটা প্লুরাল বাদে 3টাই সিঙ্গুলার। তো হুইচ অন ইজ ইন প্লুরাল ফর্ম,
প্লুরাল নাম্বার। তো আমরা যেটা বলছিলাম যে আবার এটা আসলে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ক্ষেত্রে এই আমাদের নাম্বার আসে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তো এটা বেশ বেশ জটিল একটা কোশ্চেন। আবার এটা প্রায় মোস্ট কমন, যে প্রায় সব ধরনের চাকরির পরীক্ষায় এখান থেকে একটি দুটি কোশ্চেন পাওয়া যায়। তো আমি আবারও বলছি যে আমাদের ব্যাচের সাথে যারা যুক্ত হয়েছেন বা আমাদের ব্যাচের সাথে যারা যুক্ত হবেন, ঠিক এই জাতীয় ভাবে আমাদের শিটগুলো প্রস্তুত থাকবে এবং সেইভাবে আপনারা সাজেশন পাবেন এবং কমন আসবে, এটা আমরা নিশ্চিত বলতে পারি। তো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটা আশা করছি, একটু কমেন্ট দেখবো দুই একটা। তো আমাকে কমেন্ট করছেন নীল অনুভূতি, আনিসুর রহমান সজল, কাকলি হাসান, তৌহিদা খাতুন, কাকলি হাসান, ঐন্দ্রিলা চক্রবর্তী। তো দেখুন আমরা একটু এগুলো আলোচনা করি। তো আগে আমরা একটু দেখি যে আসলে কোনটার প্লুরাল ফর্ম কোনটা। তো দেখুন এখানে যে বেসিস, এই বেসিসের প্লুরাল ফর্মটাই বেসিস, অর্থাৎ বেসিস বিএ, এই যে আয়ের পরিবর্তে যখন ই হয় তখন সেটা কিন্তু প্লুরাল হয়, তার মানে বেসিসটা সিঙ্গুলার। তো গুজ অর্থাৎ রাজহাঁস, তো যখন আমরা মাঝের ভাওয়েল দুটো চেঞ্জ করে ই করব তখন সেটা প্লুরাল হবে। তো একইভাবে যে আমাদের যে ফর্মুলার যদি আমরা শেষে এজ যোগ করি ফর্মুলাস, তাহলে সেটা প্লুরাল হবে। তার মানে দেখলাম আমরা এই তিনটা অপশনই সিঙ্গুলার। তো আমাদের বাকি থাকছে শুধু ডাটা। তো ডাটাটা আসলে এখানে সঠিক অ্যান্সার। তো ডাটার যে সিঙ্গুলার ফর্ম সেটা হলো ডাটাম। তো এটা অনেকে আপনারা কমেন্ট করতে পেরেছেন। তো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 16, এ ম্যান অফ ক্যারেক্টার ইজ টু ড্যাশ হিজ ওয়ার্ড। তো এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এটা আমাদের মুখস্থ করা ছাড়া তেমন কোনো নিয়ম নীতি নাই। যে যত বেশি পড়তে পারবেন তার তত সুবিধা হবে। তো অধিকাংশ ক্ষেত্রেই আমরা কি করেছি, আমরা মোস্ট কমন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো আসে এবং বারবার চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে যেগুলো আসে সেগুলো দিয়ে আমরা আমাদের শিট সাজিয়েছি এবং ক্লাস সাজিয়েছি। এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে তারপরে আমরা পরীক্ষা নিব এবং সেখানেই আমরা যেভাবে মডেল কোশ্চেনগুলো সাজিয়েছি ওখান থেকেই আমাদের ম্যাক্সিমাম কমন আসবে। তো এখনও বলছি, যারা আমাদের সাথে সংযুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, সুবিধা অসুবিধা বলবেন, আমরা দেখব কতটা কি করা যায় আপনাদের জন্য। তো এখানে আসলে আলোচনা করার তেমন কিছু নাই। তো এখানে সঠিক অ্যান্সারটা হলো কিন্তু 2। এ ম্যান অফ ক্যারেক্টার ইজ টু ইজ ওয়ার্ড। তো আমরা নেক্সট কোশ্চেনে যাব। আপনাদের অনেক সময় নিয়ে নিছি, খুব বেশি সময় আর নিব না। আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 17, শি টোল্ড মি অ্যাবাউট দ্য ম্যাটার আফটার জামিল। তো এখানে আলোচনা করার কিন্তু বেশ একটা রুল আছে। তো তার আগে আপনাদের একটু সুযোগ দিতে চাই। তো কমেন্ট যা আসছে মোটামুটি সবাই আপনারা সঠিক অ্যান্সারটাই কমেন্ট করার চেষ্টা করছেন। দুই একটি ভুল আসছে, তো ম্যাক্সিমামই সঠিক। তো আমরা আশা করছি 17 নম্বরের কোশ্চেন অ্যান্সারটা কমেন্টে পাওয়ার জন্য। তো দেখুন আমরা আলোচনায় আসি যে শি টোল্ড মি অ্যাবাউট দ্য ম্যাটার আফটার জামিল ড্যাশ। জামিল লেফট, হ্যাজ লেফট, হ্যাড লেফট, হ্যাজ বিন লিভিং। তো দেখুন এটা মূলত যে 12 প্রকারের টেন্স আছে সেই টেন্সের এক প্রকার, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা ছিল সেটা আপনারা একটু মনে করার চেষ্টা করেন। এর একটা সহজ রুল আছে, আমি সেটা আপনাদের বলে দিচ্ছি। সেটা হলো আফটার হ্যাড, আফটার হ্যাড, বিফোর হ্যাড, বিফোর হ্যাড। এটাই আছে একদম সহজ নিয়ম যে আফটার হ্যাড, বিফোর হ্যাড, অর্থাৎ আফটারের পরের অংশটা হয় পাস্ট পারফেক্ট, আগের অংশটা হয় পাস্ট ইনডিফিনিট, আর বিফোরের ঠিক আগের অংশটা হয় পারফেক্ট, পরের অংশটা হয় পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ অতীতকালে যদি দুটো কাজ সংগঠিত হয় এবং একটি কাজ অন্য কাজটির অপেক্ষাকৃত একটু আগে সংগঠিত হয়, তবে একটার পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং অন্যটির পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো যে কাজটা অপেক্ষাকৃত আগে শুরু হয় সেই কাজটা সবসময় পাস্ট পারফেক্ট টেন্সের হয়, আর যে কাজটা অপেক্ষাকৃত পরে শুরু হয় সেটা সবসময় পাস্ট ইনডিফিনিট হয়। তো এর যে সহজ সূত্র সেটা হলো আফটার হ্যাড, বিফোর হ্যাড, অর্থাৎ আফটারের পরে যে পাস্ট পারফেক্ট হয় আর বিফোরের আগে যে পাস্ট পারফেক্ট হয়। তো এখানে শি টোল্ড মি অ্যাবাউট দ্য ম্যাটার আফটার জামিল, তো আফটার হ্যাড যদি আসে তো আমরা এখানে সঠিক অ্যান্সারটা পেয়ে গেছি গ, যে জামিল হ্যাড লেফট, অর্থাৎ জামিল যাওয়ার পরে সে আমাকে বিষয়টা বলেছিল। তো দুটো ঘটনার ভিতরে দেখুন, জামিল যাওয়ার পরে সে আমাকে ঘটনাটা বলছিল। কোন কাজটা আগে হয়েছে? জামিল আগে গেছে, তারপরে কিন্তু সে আমাকে বলেছে। তো এটা মনে রাখতে হবে যে কাজটা অপেক্ষাকৃত আগে হয় সেটা আফটারের আগে পরে যখনই থাক না কেন সেটা কিন্তু সবসময় পাস্ট পারফেক্ট হয়, বাকিটা হয় পাস্ট ইনডিফিনিট। তো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখুন, অল অফ দ্য স্টুডেন্ট ড্যাশ প্রেজেন্ট, তো এটাও কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব বলেন বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন সেটার উপরই ডিপেন্ড করে। তো এর সঠিক অ্যান্সারটা আপনাদের কাছ থেকে একটু আশা করব, অবশ্যই আপনারা ম্যাক্সিমামই সঠিক অ্যান্সারটাই করার চেষ্টা করছেন। আপনাদের অবশ্যই একটু সময় দিয়েছিলাম, তো এখানে আসলে আলোচনা করার অনেক কিছু আছে। তো এখানে আসলে আমাদের দেখতে হবে যে সাবজেক্ট কোনটা। তো দেখুন, এখানে সাবজেক্টটা কিন্তু দ্য স্টুডেন্টস। তো দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীরা, এটা কিন্তু একটা প্লুরাল। তো যখন এটা প্লুরাল, স্বাভাবিকভাবে আমাদের মাথায় আসবে যে ভার্বটা প্লুরাল হবে, কিন্তু আমাদের দেখতে হবে যে আসলে এই নাউনের সাথে প্রিপজিশন অফ দিয়ে কোনটা যুক্ত আছে। তো দেখুন আছে অন অফ দ্য স্টুডেন্টস, তো তার মানে কি ওই ছাত্রছাত্রীদের মধ্য থেকে একজন। তো যখন কোনো একটা নাউনের আগে অন অফ যুক্ত থাকে, অথবা ইজ যুক্ত থাকে, অথবা নো যুক্ত থাকে, অথবা নন যুক্ত থাকে, তো সেই সেন্টেন্সে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। তো অন অফ দ্য স্টুডেন্টস, এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা সেটা আমরা একটু দেখি। তো একমাত্র ওয়াজই সিঙ্গুলার, তাছাড়া প্রায় সবগুলোই প্লুরাল। তো অল অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, অর্থাৎ ওই ছাত্রছাত্রীদের মধ্য থেকে একজন সেখানে উপস্থিত ছিল। তো আমরা নেক্সট কোশ্চেনে যাব। তো আমরা প্রায় আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকে আমরা আসলে প্রিভিয়াস কোশ্চেনের উপরে ক্লাস করলাম, যে প্রিভিয়াস কোশ্চেন। তো এখান থেকে আমরা দেখলাম যে আসলে কোন কোন টপিকের উপরে বিশেষ করে এই প্রশ্নগুলো হয়ে থাকে। তো আমরা আমাদের এখান থেকে রাইট ফর্ম অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, ন্যারেশন, আর্টিকেল, পার্টস অফ স্পিচ, সব অপশন থেকেই মোটামুটি আমরা পেয়েছি। তো আমাদের ক্লাসের সাথে যারা যুক্ত হবেন, অবশ্যই আমরা প্রত্যেকটা টপিকের উপরে একটা করে ক্লাস নিব এবং ক্লাস শেষে আমরা একটা পরীক্ষা নিব এবং আমাদের ওই টপিক থেকে আসলে যতগুলো সম্ভাব্য কোশ্চেন হতে পারে আমরা এই সম্ভাব্য কোশ্চেনগুলো আপনাদের সরবরাহ করব। তো আমাদের কোশ্চেন নাম্বার 19, তো এখানে দেখি আই মেড দ্য মেশিন, আই মেড দ্য মেশিন টু ওয়ার্ক, টু ওয়ার্কিং ওয়ার্ক। তো এখানটা একটু জটিল আছে, তো আমি আপনাদের কয়েকটা কমেন্ট করতে চাচ্ছি যে সঠিক অ্যান্সারটা কে করতে পারেন।
দেখুন এখানে আলোচনা করার মতো বেশ একটু জায়গা আছে। আই মেড দ্য মেশিন টু ওয়ার্কিং ওয়ার্ক। তো এখানে আসলে আমাদের এই বিষয়টা দেখতে হচ্ছে যে মেডটা কি। আসলে এখানে কিন্তু এক পজিটিভ ভার্বের ব্যবহার করা হচ্ছে, পজিটিভ ভার্ব। এখন পজিটিভ ভার্বটা কি? যখন কোনো সাবজেক্ট নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করায়, তখন সেটাকে পজিটিভ ভার্ব বলে। যেমন আমি চুল কাটাইতে গেছিলাম, তার মানে আমি নিজে চুল কাটতে যাইনি, আমার চুলটা অন্য কাউকে দিয়ে কাটাতে গেছিলাম। ঠিক একইভাবে আই মেড দ্য মেশিন। তো এখানে আসলে সঠিক অ্যান্সারটা আমি বলি, তারপর একটু ব্যাখ্যা করি। তো এখানে সঠিক অ্যান্সারটা হলো ওয়ার্ক। অর্থাৎ আমাদের এখানে মূল দেখার বিষয় যেটা, সেটা হলো যদি মেক, লেট, হেল্প, অর্থাৎ এই মেক, লেট, হেল্প দিয়ে যদি কোনো পজিটিভ ভার্ব গঠন করা হয় তবে সবসময় ভার্বের বেস ফর্ম থাকে। আবার যদি আমরা গেট অথবা হ্যাভ অথবা হ্যাজ অথবা গড দিয়ে পজিটিভ ভার্ব গঠন করতাম, তখন তারপরে সবসময় ভার্বের তৃতীয় রূপ হতো। অর্থাৎ যদি মেক, লেট, হেল্প থাকে সেই ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়, যদি গেট, হ্যাভ, হ্যাজ, গড থাকে সেই ক্ষেত্রে ভার্বের তৃতীয় রূপ হয়। তো আমি আবারও বলছি যে আসলে এটা একটা পজিটিভ ভার্বের ব্যবহার। তো পজিটিভ ভার্বটা বোঝাইতে আমি আরেকটু সহজ করে আপনাদের বোঝাচ্ছি। দেখুন এই যে ইট মানে খাওয়া, অর্থাৎ নিজে খাওয়া, এটা কিন্তু একটা অ্যাক্টিভ ফর্ম। কিন্তু যখন ফিড হয়, ফিড মানে খাওয়ানো, অর্থাৎ এই যে খাওয়ানো এটাই কিন্তু মূলত পজিটিভ ভার্ব। এটাকে বাংলায় বলে নিযন্ত ক্রিয়া। আমরা ছোটবেলায় করতাম যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। তো এই যে মা নিজে দেখছে না, শিশুকে দেখাচ্ছে, ঠিক টিসটাও কিন্তু এক প্রকার পজিটিভ ভার্বের মধ্যেই পড়ে। তো আমাদের এটা নিয়ে আর বেশি আলোচনা করব না, আমরা নেক্সট কোশ্চেনে যাব। এবং সম্ভবত এটাই আমাদের লাস্ট কোশ্চেন অ্যান্সার। তো অনেক কমেন্ট আপনারা করেছেন, তো লাস্ট কমেন্টটাও আপনাদের কাছ থেকে আশা করছি। এবং আমি আবারও বলছি যে আমাদের সাথে এখনও যারা যুক্ত হননি অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন, এবং আমরা আপনাদের 100% নিশ্চয়তা দিব যে অন্তত ভালো কিছু যাতে আসে আমাদের। তো সঠিক অ্যান্সার আমরা আপনাদের সময় দিয়েছিলাম। তো হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট, অর্থাৎ কোন বাক্যটা এখানে ইনকারেক্ট। ইনকারেক্ট মানে কি? সঠিক নয়, ভুল। তো এখানে দেখুন যে প্রথম সেন্টেন্সটা আই ফিল আনওয়েল, অর্থাৎ আমি অসুস্থ বোধ করছি। তো আমি অসুস্থ বোধ করছি, এই সেন্টেন্সটাও ঠিক আছে। ওপেন পেজ 50, এই সেন্টেন্স একটু ভাবার বিষয়। তো বিশেষ করে আমাদের এখানে যদি একটা টু অথবা অ্যাড থাকতো তাহলে আমাদের কনফিউশন হতো না। পরের সেন্টেন্সটা দেখি আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা হচ্ছে। আই উইশ আই কুড ফ্লাই, আমি যদি উঠতে পারতাম। তো এই ক, গ, ঘ তিনটা সেন্টেন্সই কারেক্ট আছে, শুধুমাত্র এখানে একটা টু অথবা অ্যাট একটা প্রিপজিশনের অভাবে এই সেন্টেন্সটা ইনকারেক্ট। তো আমাদের এই ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আমি আবারও বলছি যে আমাদের অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা অতি দ্রুত চেষ্টা করবেন আমাদের সাথে সংযুক্ত হওয়া, এবং যাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের অ্যাডমিনের সাথে আলোচনা করবেন। অবশ্যই অ্যাডমিন আপনাদের প্রতি সদয় হবেন। আজকের মতো এই পর্যন্ত, শুভরাত্রি, ভালো থাকবেন।